65 জন বিধায়ককে নিয়ে বাঁদর নাচ নাচাচ্ছেন, গলায় বকলেস পরিয়ে। থার্থারনেসি, ধান্দাবাজ, নিকৃষ্ট মানের যাদের মানসিকতা, তাদের নিয়ে কিছু বলতে ঘৃণা করে। ভুল মানুষকে সিলেক্ট করেছেন, তার জন্য উনি ফল ভোগ করছেন। আজ মানুষ সব দেখছে, এদের জন্য প্রচুর উপহার তুলে রেখেছে আমার মনে হয় গ্রামে গ্রামে। যা নিজের এলাকাতে গিয়ে ঘুরে আসুক। যারা বিজেপি নেতা নেত্রী ছিলেন তারা মনে হয় নিজেরাও ভাবেননি যে আমরা ক্ষমতায় এসে যাব। এই যে বিজেপির যারা বিধায়করা জিতে এসেছেন, তাদের বোধহয় মোর দেন 50% তারা হাই স্কুলের দরজা পেরোয়নি। যে মানুষগুলো ভোট দিয়েছে তাদের পেছনে লাথি মারছে স্ট্রেট হয়ে। তাদের জল কেটে দিয়েছে, জুলাই মাসের মাঝখান থেকে জল কেটে দিয়েছে। এখন পর্যন্ত 1 মাস তাদের জল নেই, 1 ফোঁটা জল নেই তাদের সেই কলোনিতে। 5,000 মানুষের বাস। আপনি চিন্তা করতে পারেন কত অমানবিক এরা। মানুষ বোধহয় এই পরিবর্তন কোনোদিনই চায়নি। আজকে ভোটে যাক এবং ব্যালট পেপারে ভোট হোক, এই জ্ঞানেশ কুমারটাকে সরাক এখান থেকে, তাহলে দেখতে পাবেন যে ভোটের রেজাল্টটা কি দাঁড়ায়। কেন্দ্রের সরকার 29-এ থাকবে না, বিজেপি সরকার। আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা আপনি যে কি বলছেন, হ্যাঁ, একটা জাতিকে নিয়ে, ধর্মকে নিয়ে যেভাবে বলছেন আপনি, এটা কোনদিন একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। এই যাদবপুর ইউনিভার্সিটি কি তাণ্ডব করার জায়গা? জাভেদ খানকে তো এখন গলায় বকলেস লাগিয়েছে। 3 মাস হয়ে গেছে, এখনও মানুষকে যে অপরাধ করেছে করেনি তার জন্য তার আইন আছে, সাজা হবে, অ্যারেস্ট করছে, এখনও ডিম মারছে, জুতো ছুটছে। আমার খুব খারাপ লেগেছে এই দুটো লোকের জন্য, উজ্জ্বল বিশ্বাস এবং নির্মল ঘোষ। ডিম পড়বে বা জুতো খাবে, ইট খাবে, ইট পাটকেল খাবে। আগে তো আমাদের অভিষেক ব্যানার্জিকে করেছে, খুব অন্যায় করেছে। কিছু অন্যায় অবিচার তো হয়েছেই। পার্থ চ্যাটার্জির মতো লোক, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোক, সুজিত বোসের মতো লোক তো অন্যায় তো করেছে। আইপ্যাক অনেক অন্যায় করেছে, কিন্তু এগুলো আমরা জানিয়েছি, পার্টিতে বারবার জানিয়েছি, হয়নি। তার ফলে আজকে আমরা ক্ষমতা হারিয়েছি। পার্টির ইন্টারনাল ব্যাপার, এগুলো তো আমি বাইরে বলতে পারি না। এটাতে একটা আইপ্যাকের বড় ভূমিকা ছিল। কার লেজ আছে আর কার লেজ নেই এটা ওরা জানে ভালো করে। আমাকে একবারও কেউ ফোন করে বলা, যদিও ঋতব্রত আমার বাড়িতেও এসেছে, এখানে এই বাড়িতেই। যাদের মাথায় গোবর পোড়া আছে তারা এটাকে খুব এনজয় করছে, আমি জানি না। অলমোস্ট 2/3 মানুষকে তোমাকে রেশন দিতে হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য। তো কোথায় আসছে দিন এসেছে, কোথায় তাদের ইনকাম বেড়েছে? মোদি সরকার ইমিডিয়েট সরে যাবে। যখন প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তখন যারা দিয়েছিলেন তারা হয়তো ভাবেননি যে তারা ক্ষমতায় আসতে পারেন। খ্যাঁকে করে হাসেন। সরকারের মধ্যে তৃণমূলের লোক আছে, সবই তো তৃণমূল। সুন্দরবাবু তো পোড়খাওয়া রাজনীতিবিদ। আমি সুন্দরবাবু ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমাদের সঙ্গে রয়েছেন স্যার হুমায়ুন কবির। স্যার, আপনাকে স্বাগত বেঙ্গল ভয়েস। নমস্কার। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ওরা প্রধান বিরোধী দল হবে কি করে? বিরোধী দলের মধ্যেই তো বিরোধী, মানে ঋতু শিবির, কালীঘাট শিবির, এই জায়গাটাই বা তৈরি হলো কেন দাদা? দেখুন, এটা দিদির ভুল বলবো যে উনি মানুষকে চিনতে পারেননি। একটা ক্ষমতায় থাকলে আমি থাকবো, একজন তো অলরেডি সাংসদ বলেই ফেলেছেন যে ক্ষমতায় থাকলে আমি যেতাম না। তো এরকম স্বার্থান্বেষী, ধান্দাবাজ, নিকৃষ্ট মানের যাদের মানসিকতা, তাদের নিয়ে কিছু বলতে ঘৃণা করে। তো এরকম ধরনের দিদিরও কিছু ভুল ছিল নিশ্চয়ই, যে তিনি চিনতে পারেননি মানুষ, ভুল মানুষকে সিলেক্ট করেছেন, তার জন্য উনি ফল ভোগ করছেন আজকে। তবে এগুলো সব থাকবে না, এগুলো উড়ে যাবে। এগুলো যাক না, একবার পাবলিক ফেস করুক যে আমি একটা দলের ইডিওলজির কথা বলে একটা মানুষের ছবি পিছনে লাগিয়ে তার নামে জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনি দিয়ে তার টাকা নিয়ে, সেই পার্টির টাকা নিয়ে আমি ভোটে জিতে এলাম। তারপরে আমি 1 মাসে 15 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে সব দল পরিবর্তন করলাম। এগুলো মানুষ সব দেখছে। এদের জন্য প্রচুর উপহার তুলে রেখেছে আমার মনে হয় গ্রামে গ্রামে। যাক, একবার নিজের এলাকাতে গিয়ে ঘুরে আসুক। এখন তো অনেক বডিগার্ড টডিগার্ড পাচ্ছে, কারণ আমাদের সবার সিকিউরিটি গার্ড তুলে নিয়েছে। কারণ আমি 16ই মে আমার সিকিউরিটি গার্ড তুলেছে। তো আমি যেটা গেছিলাম, যে আমি ফলতাতে জাহাঙ্গীর খান আছে, সে আমাদের দলীয় প্রার্থী। তো আমাকে দল নির্দেশ দিয়েছে জাহাঙ্গীর খান ভালো খারাপ এর মধ্যে আমি যাচ্ছি না, দলীয় প্রার্থী, তার হয়ে আমি প্রচার করতে গেছি। তো প্রচার করতে গিয়ে দেখছি তাকে প্রচার করতেই দিচ্ছে না, তার লোকগুলোকে সব শেষ করছে, মোবাইল ফোন বন্ধ করে সব পালিয়ে গেছে, একটা লোককেও জোগাড় করে যাচ্ছে না। ন্যাচারালি আমি কিছু ইরেগুলারিটি দেখেছিলাম বলেই ওখানকার এসপি, ডিএম, পুলিশ অবজারভার, সিভিল অবজারভার, এদের আমি কমপ্লেন করছিলাম। এটা আমি পলিটিক্যাল একজন পার্সন, আমি গেছি পলিটিক্যাল একটা প্রোপাগান্ডা করতে, প্রচার করতে, ক্যাম্পেনে গেছি। সেখানে তো আমি চুপ করে বসে থাকবো না। তা আমার কী করলো, সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে সিকিউরিটি গার্ডকে উইথড্র করে নিল। আমার সিকিউরিটি গার্ড উইথড্র করতে পারে না, অ্যাজ পার রুল পারে না। কারণ আমি যখন ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলাম তখন আমি আইজি র্যাঙ্কে ছিলাম, আমি কমিশনার অফ পুলিশ ছিলাম, কিন্তু ইন দ্য র্যাঙ্ক অফ আইজিপির, যে আমরা সবসময় সিকিউরিটি গার্ড পাই দুটো। তারপর দেখুন না, এখানে দোলাদির দেখছি তুলে নিয়েছে, এই যে সেদিন দেখলাম যে এই তৌসিফুরে তুলে নিয়েছে, তারপর দেখলাম মতিন সাহেবের নিয়েছে, এরকম যারা যারা মানে ওদের সঙ্গে নেই তাদের তুলে নিয়েছে। এইভাবে কি এটা বিরোধী রাজনীতি তাহলে করবে না মানুষ? কোনো স্পেস থাকবে না বিরোধী রাজনীতির জন্য? এটা তো অদ্ভুত ব্যাপার, যে বিরোধী হলেই সে যদি আমার এতে না হয়, আমার বকলেসে বাঁধা না হয়, তার যদি আমার চেনটা তার গলায় ফেলতে না পারি, তাহলে তার আমার সিকিউরিটি গার্ড তুলে নেবো, তাকে হয়রান করবো। এটা তো কোনো লজিক হতে পারে না। এটা আমি জানি না
কারণ আমি যেটুকু জানি যে শুভেন্দুবাবু দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা। তিনি তৃণমূলেই ছিলেন এবং বিভিন্ন পদ অলঙ্কৃত করেছিলেন। উনি বেসিক্যালি নন্দীগ্রাম যে আন্দোলন হয়েছিল সেখানকার প্রোডাক্ট, তিনি উঠে এসেছেন। আমাদের মেদিনীপুরেরই লোক, আমিও মেদিনীপুরের। আমরা ওনাকে খুব ভালো করে চিনি, ওনার বাবাকেও চিনি, ওনার সম্বন্ধে জানি। আমার তো একটু ধারণা অন্যরকম ছিল যে উনি খুব ব্রড হার্টেড, ব্রড মাইন্ডেড মানুষ হবেন। এবং ভোটের আগে একরকম লড়াই একরকম হয়, ঠিক আছে? ভোটে জিতে আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, বা ভাবা যায় না যে একটা দেশ, রাজ্যের এত বড় একটা গুরুত্বপূর্ণ রাজ্যের আপনি মুখ্যমন্ত্রী, সেখানে আপনার যে এটা, যে ব্যবহারটা বিরোধীদের প্রতি বা অন্যান্য মানুষের প্রতি, বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, বা আপনি যে কি বলছেন, হ্যাঁ, একটা জাতিকে নিয়ে, ধর্মকে নিয়ে যেভাবে বলছেন আপনি, এটা কোনদিন একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। মানে প্রশাসক শুভেন্দু অধিকারীকে আপনি ঠিকভাবে মানে তার ভূমিকায় দেখতে পাচ্ছেন না, একটা মুখ্যমন্ত্রীর মধ্যে যে উদারতা থাকবে, একটা ব্রড মাইন্ডেডনেস থাকবে, একটা বিগ হার্ট থাকবে, যে আমি ভোটের আগে যা ইচ্ছা বলা যায়, অনেক কিছু বলা যায়, যা ইচ্ছা বলা যায় না, যে অনেক কিছু বলা যায়, আক্রমণ করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু ভোটে জিতে যাওয়ার পর তিনি এগুলো, আমি ভেবেছিলাম যে পরিবর্তন করে ফেলবেন, কিন্তু একদম যে এ নয় তা তো নয়। একটু পড়াশোনা করেছেন উনি। আমরা একটু ব্রডনেস আশা করেছিলাম যে বিরোধী দল হিসাবে আমরাও থাকবো। গণতন্ত্রের সবার জন্য স্পেস আছে, শুধু যারা জিতে এসছে তাদের জন্য আছে স্পেস, তারা রাজনীতি করবে আর আমরা করব না। আজকে যেভাবে মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে, আপনি ভাবতেই পারছেন না। যে দেখুন, 3 মাস হয়ে গেছে, এখনও মানুষকে যে অপরাধ করেছে, করেনি, তার জন্য তার আইন আছে, সাজা হবে, অ্যারেস্ট করছে, এখনও ডিম মারছে, জুতো ছুটছে। নির্মল ঘোষ ঠিক আমার পাশের চেয়ারটাতেই বসতে, মানে সিটটাতেই বসতেন বিধানসভা। আমার খারাপ লাগছে, একটা 80 বছর বয়সের লোক, তাকে ডিম মারছে, জুতো মারছে, ঘুষি মারছে, লাথি মারছে। দিস ইজ নট ডিজারেবল, একেবারে অ্যাবসলুটলি নয়। আজকে যদি মুখ্যমন্ত্রী বলেন যে দেখো, পুলিশ কাস্টডিতে যাকে নিয়েছো, পুলিশ কাস্টডিতে থাকা মানে পুলিশের তত্ত্বাবধানে থাকা। পুলিশ কাস্টডিতে যদি কেউ লাথি ঘুষি খায়, চড় খায়, বা ডিম খায়, ডিম মারে, তাহলে রেসপন্সিবিলিটি কিন্তু পুলিশের উপরে পড়ে। তো আমি যদি একবার খালি মুখ্যমন্ত্রী মুখে বলুক যে যে ওসির কাছে কাস্টডিতে একটা আসামি থাকবে, আসামি ধরে নিলাম নির্মল ঘোষ, মেনে নিলাম আসামি উজ্জ্বল, আমার খুব খারাপ লেগেছে এই দুটো লোকের জন্য, উজ্জ্বল বিশ্বাস এবং নির্মল ঘোষ। তো এদিকে যেভাবে অসম্মান করা হয়েছে, যেভাবে হ্যাকল করা হয়েছে, যেভাবে ডিম ছোড়া হয়েছে, জুতো ঘুষি চড় কিল মারা হয়েছে, আমি একেবারেই এর সঙ্গে, মানে আমি খুব শকড যে তাহলে উনি অসুস্থ। উজ্জ্বলবাবু মানে এ নয়, কথা বললেই বুঝতে পারবেন। নির্মল ঘোষ বেঁকে গেছেন ভদ্রলোক, 80 বছর বয়স। তো যাই হোক, তো তাকে যেভাবে করা হয়েছে, বলুক যে আমি সাসপেন্ড করে দেবো। যে ওসির আন্ডারে থাকবে আসামি, হ্যাকেল হবে, ডিম পড়বে, বা জুতো খাবে, ইট খাবে, ইট পাটকেল খাবে। আগে তো আমাদের অভিষেক ব্যানার্জিকে করেছে, খুব অন্যায় করেছে, সাংঘাতিক অন্যায় করেছে। তিনি Z+ সিকিউরিটি পান তখনও, তাকে এভাবে হ্যাকেল করা, এটা তো একটা মানে এর বিরোধী, রুলের বিরোধী একটা আইন। তো অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে এবং খুবই মানুষ নিন্দা করেছে। আমরাও নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। সে ওসি সাসপেন্ড হবে এবং কনসার্ন SP বা কমিশনার অফ পুলিশ যে হবে তাকে শোকজ করা হবে। একদিনে বন্ধ হয়ে যাবে, একদিনে বন্ধ হবে। একটা খালি অর্ডার লাগবে। উনি বারবার মুখে বলছেন ডিম মারা হবে না, ডিম ছোড়া হবে না, এটা আমাদের সংস্কৃতি নয়, বিজেপির এ নয়, অমুক। এই সমস্ত, দেখুন, এগুলো আমরা বুঝি। আমি 31 বছর পুলিশে চাকরি করেছি, একটা কথাতে আমার কাজ হবে। একটা কমান্ড লাগে শুধু, একটা কমান্ড দেব যে যার যার তত্ত্বাবধানে থাকবে আসামি, যার হেফাজতে আসামি থাকবে, তার গায়ে যদি একটা ঘুষিও কেউ পড়ে, তাহলে তুমি সাসপেন্ড হবে। এটাই নিয়ম। করে দিক, একটা করে দেখাক, সঙ্গে সঙ্গে রাতারাতি সমস্ত বন্ধ হয়ে যাবে। সদিচ্ছা থাকা দরকার। এটা উস্কানি আছে বিজেপি। রাজ্য জুড়ে এখন একটাই টপিক, আপনিও তো জানেন, সোশ্যাল মিডিয়া থেকে টিভি চ্যানেল সব জায়গায় অন্নপূর্ণার টাকা ঢুকছে না আমাদের। দিদি থাকলে ভালো হতো, মমতাই ভালো ছিল। ডেফিনেটলি মমতা ভালো ছিলেন, কারণ উনি যেটা কমিট করতেন সেটা উনি করতেন। আমি এমন কিছু বলবো না যেটা আমি কমিট করলাম অথচ করতে পারছি না, তখনই মানুষের ক্ষোভটা, হতাশাটা এগুলো আসে। তারপরেই যেগুলো হয়েছে, যে বিভিন্ন জায়গায় অবরোধ হচ্ছে, গালিগালাজ হচ্ছে, অশান্তি হচ্ছে, বিভিন্ন জায়গাতেই মানুষকে, মানে সরকারি আধিকারিক যারা আছে তাদের তাড়াফাড়া করছে, বিভিন্ন রকম ধরনের দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় বিজেপি সরকারের যেখানে এসেছে, তাদের আগেই এটা বুঝে নেওয়া উচিত ছিল যে যে আমরা পারবো কি পারবো না, তো কবে থেকে পারবো, এই অ্যাসেসমেন্টটা ঠিক মতো করতে পারেনি বলেই আজকে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা দেখছি ট্রেন অবরোধ থেকে পথ অবরোধ,
এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তো এই পুরো বিষয়টা এই জায়গায় পৌঁছে গেছে। আপনি তো আইপিএস ছিলেন, এত বড় একটা পদ সামলেছেন এবং সঙ্গে বিধায়কও ছিলেন। তো এই পরিস্থিতিটা সামলানোর উপায় কী বা হলোই বা কেন? এই যে বললাম যে অ্যাসেসমেন্ট ঠিকমতো করতে পারেনি। আর আমার মনে হয় যখন প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তখন যারা দিয়েছিলেন তারা হয়তো ভাবেননি যে তারা ক্ষমতায় আসতে পারেন। তো ইলেকশন কমিশন যেভাবে বাঁকা পথে, যেভাবে প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেললো, প্রথমেই কিছু নামকে এসআইআর করে প্রায় 60 লাখ লোকের নাম বাদ দিয়ে 62 লাখ লোকের নাম বাদ দিয়ে দিল। তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে বহু লোকের নাম, প্রায় 50 লাখ লোকের নাম বাদ দিল। তারপরে 28 লাখ লোককে অ্যাডজুডিকেশনে রেখে দিয়েছে। তো এইসব করে বিভিন্ন ধরনের ম্যানিপুলেট করে ভোটার লিস্টকে ম্যানিপুলেট করেছে, বিভিন্নভাবে বাদ দিয়েছে, প্ল্যানিং করেছে, করে সাজিয়ে ইলেকশন কমিশন বাঁকা পথে এই সরকারকে এনেছে। তাই সরকারে আসার আগে যারা বিজেপি নেতা নেত্রী ছিলেন তারা মনে হয় নিজেরাও ভাবেননি যে আমরা ক্ষমতায় এসে যাব। তাই যখন ক্ষমতায় আসবো না তখন যা ইচ্ছা একটা প্রতিশ্রুতি দেওয়াই যায়। তো সেটাই একটা মনে হয় দিয়েছিলেন, যেটা এখন ফাঁপা আওয়াজ বলেই মনে হচ্ছে। আচ্ছা, এটা কি পূরণ করা সম্ভব নয়? তৃণমূল যদি পারে 1,500 করে এত মহিলাকে দিতে, তাহলে এটা কি 3,000 হয়ে গিয়ে গন্ডগোল হয়ে গেল? আমিও দেখছি, কিউরিয়াসলি ওয়েট করছি দেখার জন্য যে সত্যি কত লোককে দেয় এবং কতটা লোক পায়, তারা মানুষ খুশি কি না সেটা আমরা দেখব। আমরা বিরোধী দল করছি, ন্যাচারালি আমরাও দেখতে চাই যে সত্যিকারের কতখানি মানুষ উপকৃত হয় এর ফলে। অগ্নিমিত্রা পাল বলছেন এসব মানুষের বিক্ষোভের থেকেও বেশি উস্কানো হচ্ছে, তৃণমূলের লোক ঢুকে ঝামেলা পাকাচ্ছে। এই তৃণমূলের লোক তো ওদের সরকারের মধ্যেই তো রয়েছে। মুখ্যমন্ত্রী কার লোক? মুখ্যমন্ত্রী তো তৃণমূলের লোক। তিনি তো তৃণমূল ছিলেন 5 বছর আগে। তাপস রায় কার লোক? বা ওদের যারা মন্ত্রী হয়েছেন তারা কার লোক? সমর্থকগুলো কাদের? দিল্লিতে কাদের নিয়ে উনি চা খাচ্ছেন, স্যান্ডউইচ খাচ্ছেন, মাশরুম টাট খাচ্ছেন? 20 জন সাংসদকে কার কথায় উঠছে বসছে? এখানে 65 জন বিধায়ককে নিয়ে বাঁদর নাচ নাচাচ্ছেন, গলায় বকলেস পরিয়ে তাদেরকে নিয়ে সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে টয়লেট করাতে নিয়ে যাচ্ছেন সকালবেলা। তো এগুলো তো সবই তৃণমূলের লোক। তৃণমূলের লোক আছে, এটা ঠিকই বলেছেন। অগ্নিমিত্রাদি অত্যন্ত লজিক্যাল এবং যুক্তিসঙ্গত কথা বলেছেন যে সরকারের মধ্যে তৃণমূলের লোক আছে, সবই তো তৃণমূলের। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যাদেরকে তিনি আজকে গলায় বকলেস দিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেগুলো তৃণমূলের। যাদবপুর ইস্যু আপনিও দেখছেন, এটাকে ঠিক কিভাবে দেখছেন? মানে এই পরিস্থিতি কেন? আচ্ছা, যাদবপুরের ছাত্ররা যাদবপুরের ভিতরে কেন তার ক্যাম্পাসে বসে আছে, জিবি মিটিং কেন ডেকেছে, এই সমস্ত জিনিসগুলো বিতর্কের বেশি হতে পারে। সেটা ছাত্রদের উপরে ছাড়ুন না, ছাত্ররা ঠিক করুক, প্রতিবাদ করুক, এ করুক। রাত্রিবেলা মাঝরাতে গিয়ে সেখানে গেট ভেঙে বা লাফিয়ে গেট থেকে পার করে সেখানে আগুন লাগিয়ে মারপিট করে এটা কোনো সমাধান হতে পারে? এবং সেখানে একটা যাত্রা দলের আর কি, তিনি কথাবার্তা যেভাবে বলছিলেন, মানে যখন মুখ খুলছিলেন আর কি, সেটা বোঝাই যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজে বা যেভাবে কথা বলছিলেন, আমি সরি টু সে যে এরা হচ্ছে জনপ্রতিনিধি। মানে ভাবতেই খারাপ লাগছে। আমিও তো জনপ্রতিনিধি ছিলাম এক সময়, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। তো আমার খারাপ লাগছে এটা ভেবে যে যে ল্যাঙ্গুয়েজে বলছেন কথা আর কি, তাহলে মানুষ কি ভাববে? তো তার অধীনে যারা কাজ করে, যেমন তার অধীনে বলবো না, তার সঙ্গে যারা কলিগ ছিল তারা তো 10 গুণ করবে যে আমার নেত্রী এই কথা বলছে। তাহলে হোয়াই শুড নট আই? আমি কী করবো? তার থেকে 10 গুণ বাড়াবো, কথা বলবো। এবং সঙ্গে কাকে নিয়ে গেছেন? সে একটা জেল খাটা আসামিকে। আই এম সরি টু সে, মানুষ বোধহয় এই পরিবর্তন কোনো দিনই চায়নি। তাহলে এখন যদি ভোট হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, বা 5 বছর পরের যুক্তিতর্কেই যাচ্ছি, 5 বছর পরেই যদি হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফেরার কোনো আশা দেখছেন? দেখুন, 5 বছর আমার ধারণা ব্যক্তিগতভাবে 5 বছর যাবে না। কেন্দ্রের সরকার 29-এ থাকবে না, বিজেপি সরকার, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ একটা শুধু ধর্ম করে একটা ধর্মের ষাঁড় বলবো, এবং আমার প্রায় অলমোস্ট অশিক্ষিত একটি লোক, যিনি বিহারে গিয়ে 2-4 কথা ইংরেজিতে বলেন, আর ম্যাক্রনের কাছে গেলে বা ট্রাম্পের কাছে গেলে তখন হিন্দিতে কথা বলেন, খিকি খ্যাঁকা করে হাসেন। তাকে জো বাইডেন যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছেন যে যদি নন অ্যালকোহলিক টোস্ট হয়, মানে ড্রিঙ্ক হয়, তাহলে তোমাকে বাঁ হাতে ধরতে হয়, তুমি ডান হাতে ধরে আছো কেন? এটা বলছেন, উনি তো বুঝতে পারছেন না কথাটা, ইংরেজিতে বলছেন। তো উনি তো খারাপ লাগে। তারপর দেখুন ট্রাম্পের সঙ্গে যখন
কথাবার্তা বলছিলেন, ট্রাম্প তাকে বলছে সে একটা আমাদের দেশ, তিনি প্রধানমন্ত্রী আমাদের, এটা আমাদের যেভাবেই হোক তিনি আমার বিরোধী দল হতে পারেন, কিন্তু তার প্রধানমন্ত্রী তাকে অপমান করছে ডাইরেক্টলি বসে, তার ট্রাম্পকে তার প্রতিবাদ করার ক্ষমতাটুকু নেই। তাকে বলছে যে লুক দিস পারসন, হি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল বাট হি ইজ এ কিলার, হি ইজ এ কিলার। একটা দেশের এত বড় একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, 142 কোটি দেশের উনি প্রধানমন্ত্রী, আমার খারাপ লাগছে শুনে যাকে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলছে যে হি ইজ এ কিলার, হি লুকস লাইক অ্যাঞ্জেল বাট হি ইজ এ কিলার, হি ইজ এ হার্ড বার্গেনার। প্রথমে বললেন হার্ড বার্গেনার, ঠিক আছে বার্গেন করতে পারে, এটা খারাপ কথা ওটা বলা যায় না, কিন্তু বলছেন হি লুকস লাইক অ্যাঞ্জেল। প্রথমে তাকে খারাপ কথা বলে বলে প্রথমে বললো হি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল বাট হি ইজ অ্যাকচুয়ালি এ কিলার। তিনি বুঝতেই পারছেন না তাকে রিয়াক্ট করা উচিত কিভাবে, তিনি খ্যাঁকা খ্যাঁকা করে হাসছেন। তো ভারতবর্ষের মান সম্মান মাটিতে মিশে গেছে। যাদের মাথায় গোবর পোড়া আছে তারা এটাকে খুব এনজয় করছে, আমি জানি না। তিনি নানান রকম জুমলাবাজি করেছেন। আপনি আজকে দেখুন, সে 15 লাখ টাকা, সেটা নয় ধরে নিলাম যে প্রত্যেক অ্যাকাউন্টে আমি আনবো, জুমলা এটা। তিনি বলেছিলেন যে আমি বিদেশে যত কালো টাকা আছে সব নিয়ে চলে আসবো, তিনি করেননি। তিনি বলেছিলেন 2 কোটি করে মানুষের চাকরি করে দেবো। কোথায় 2 কোটি মানুষের চাকরি? তিনি 24 বছরে 2 কোটি মানুষ, 12 বছরে 24 কোটি মানুষের চাকরি হওয়ার কথা, 2 কোটি লোকের চাকরি হয়েছে? আপনি বলতে পারবেন? দ্রব্যমূল্য বলেছে আচ্ছে দিন আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আমি রুখে দেব। আপনি কোথায় নিয়ে গেছেন দ্রব্যমূল্যটাকে? গ্যাসের দাম আজকে 968 টাকা, আজকে পরশু দিন কিনেছি আমি, 3 দিন আগে কিনেছি 968 টাকা। আচ্ছা, নেক্সট আপনি ভাবুন যে এই যে উনি বলেছিলেন যে এখন ডালের দাম কত, তেলের দাম কত, 200 টাকা লিটার তেলের দাম। ইঞ্জিন অয়েল যদি মাস্টার্ড অয়েল নিতে গেলাম 225 টাকা বললো, আমি নিলাম না। আমি কিনলাম ডক্টর চয়েস না কি এরকম তেল পাওয়া যায় একটা, ওইটা নিলাম, একটু কম দামে পাওয়া যাচ্ছে বলে। মানে আমি ইঞ্জিন মাস্টার্ড অয়েল খেতে অ্যাফোর্ড করতে পারছি না। তাহলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের কী অবস্থা, নিম্নবিত্ত মানুষের অবস্থাটা ভাবুন। এই দেশে ডালের দাম 130 টাকা কেজি, মুগ ডাল যদি ভালো সোনামুগ ডাল নিতে 155 টাকা কেজি। তারপরে একটা পেট্রোলের দাম 114 টাকা লিটার। আপনি ডেবরাতে অত ভোটে জিতলেন, তো ডোমকল এই শিফটিংটা কেন হলো? আর যারা অনেকে টিকিট পায়নি বা শিফট করা হয়েছে তারা অনেকে ক্ষোভও দেখিয়েছে, আপনি দিদিকে কিছু বলেননি যে জেতা সিট থেকে সরিয়ে ডোমকল কেন আমাকে? দেখুন, এগুলো তো বাইরে বলা যায় না, পার্টির ভিতরে, এটা পার্টি ইন্টারনাল ব্যাপার। নিশ্চয়ই আমি প্রতিবাদ করেছি, আমি আমার তো করেছি, কিন্তু এটা বাইরে বলা যায় না, সেজন্য আমি বলছি না। কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি পার্টিতে যখন ছিলেন যে অন্যান্য জিনিসগুলো, কিছু অন্যায় অবিচার তো হয়েছেই। পার্থ চ্যাটার্জির মতো লোক, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোক, অন্যান্য লোক কিছু তো অন্যায়কে, অনেকে অসুজিৎ বোসের মতো লোক তো অন্যায় তো করেছে। আইপ্যাক অনেক অন্যায় করেছে, কিন্তু এগুলো আমরা জানিয়েছি, পার্টিতে বারবার জানিয়েছি, হয়নি। তার ফলে আজকে আমরা ক্ষমতা হারিয়েছি। সেগুলো শোধরানো যায়নি, রেকটিফিকেশন করা সম্ভব হয়নি। কেন হয়নি সেগুলো তো অনেক ব্যাপার, পার্টির ইন্টারনাল ব্যাপার, এগুলো তো আমি বাইরে বলতে পারি না। কিন্তু ক্ষোভ আছে আমাদের, হ্যাঁ জানিয়েছি, নোটিফাই করা হয়েছে। আচ্ছা, সবাই যে যাচ্ছে ঋতু শিবিরে বা রাজনীতি থেকে অবসর নিচ্ছে, তারা বলছে সবটাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি তো মমতা, অভিষেক সবাইকে কাছ থেকে দেখেছেন, একদম পাশের চেয়ারে বসে কাজ করেছেন, সত্যি কি তাই? না, এটাতে একটা আইপ্যাকের বড় ভূমিকা ছিল। আইপ্যাকটাকে, যে আইপ্যাকটা আমরা 21 সালে যে আইপ্যাকটাকে আমি দেখেছিলাম, যে প্রশান্ত কিশোরের যে আইপ্যাক, সেই আইপ্যাকটা এইটা নয়। এই প্রশান্ত জৈনের আইপ্যাক, প্রতীক জৈনের আইপ্যাক এটা নয়, এটা ডিফারেন্ট আইপ্যাক। ঠিক আছে, ওই আইপ্যাকের নামটা রয়ে গেছে, বাট সেই সেট আপ চেঞ্জ হয়ে গেছিলো। সেই মানুষের যে তাদের যে অ্যাসেসমেন্ট করার ক্ষমতা, বা তাদের যে ঠিক কোন পয়েন্টে ধরবো, পলিসি, সব কিছু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। হয়তো একই একটা লিনিয়েজটা হয়তো একই মেনটেন করেছে, বাট অনেক জিনিসের ডিফারেন্স এসে গেল মানুষগুলোর জন্য। এই মানুষগুলো ঠিকমতো করে অ্যাসেসমেন্ট করেনি, এরা ডুবিয়েছে আমাদের। এটা হয়তো অভিষেকবাবু তাদেরকে খুব বিশ্বাস করেছিলেন, এইটা একটা কারণ। অভিষেকবাবুর উপর ঘাটি দোষটা পেলাম না আমাদের, যে এটাই আগেই যখন প্রশান্ত কিশোর বেরিয়ে গেল, তারপরে আইপ্যাকের সম্বন্ধে যখন অভিযোগগুলো আসতে শুরু করলো, তখনই এদের বদলে দেওয়া উচিত দরকার ছিল। সেটা হয়নি বলেই আজকে আমরা বিরোধী দলে আছি। কিন্তু কাকে নিয়ে আসলো, মানুষ আজকে হাহুতাশ করছে। আমি আশা করেছিলাম যে কিছু লোক তো ভালো আছে, স্বপন দাশগুপ্ত, ডক্টর স্বপন দাশগুপ্ত আছে,
শারদত্ত মুখার্জির সঙ্গে একটা কথা বলবো, তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, কোয়ালিফাইড লোক, এবং তিনি ডাক্তার, কিন্তু তিনি কথা বলার ভঙ্গি না সবসময় বাঁকা বাঁকা ব্যঙ্গাত্মক কথা বলেন, কেন আমি জানি না। কিন্তু স্বপন দাশগুপ্ত রিয়েল জেন্টলম্যান, ভালো লোক। আপনার শঙ্কর ঘোষ আছে, এবং অনেক লোক আছে, ডেফিনেটলি ভালো মানুষ আছে ওদের মধ্যেও, তারা বোঝা। একটা হ্যাঁ পার্টির ভেতর ঘোষের কাছ থেকে আমরা কোনো ভদ্রতা আশা করতে পারি না, তিনি পড়াশোনাই করেননি, তিনি গালাগাল দিচ্ছেন, দুই বেলা মুসলমানদের গাল দেন, মুসলমানরা অশিক্ষিত, মুসলমানরা ক্রিমিনাল, মুসলমানরা এই যে কথাগুলো দিলীপ ঘোষ বলেন, দিলীপ ঘোষ আমার মেদিনীপুরেরই লোক, আমি ডেবরার আর উনি খড়গপুরের, ঠিক আছে, যে কথাগুলো বলেন ওর নামে প্রত্যেকদিন একটা করে কেস হওয়া উচিত, কেস তো করছে না ওর নামে। আরে গুন্ডা দমন করতে গেলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাহলে গুন্ডা দমন আপনি বাড়ি থেকে শুরু করুন। আপনার দলের মধ্যে গুন্ডাগুলোকে দেখুন, এই যাদবপুর ইউনিভার্সিটি তাণ্ডব করার জায়গা, যাদবপুর ইউনিভার্সিটি আমাদের কাছে একটা অহংকারের জায়গা, আমরা ওটাকে নিয়ে অহংকার করি, আমরা গর্ব করি। যে ছেলেগুলো গিয়ে ওখানে ভাঙচুর করছে, চেহারাগুলো দেখবেন, তাদের চেহারাগুলো দেখবেন, জীবনে মনে হয় স্কুলের চৌকাট পেরোয়নি। তো সেই ইউনিভার্সিটিতে গিয়ে এরকম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে গিয়ে যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গাতে করছে, আমি খুব ক্ষুব্ধ। যে ল্যাঙ্গুয়েজে একটা বিধায়ক, যিনি বিধায়ক সেখানে যে ল্যাঙ্গুয়েজ কথা বলছেন, ওনার জুরিডিকশনের মধ্যে পড়ে না, কিন্তু যাদবপুরটা, যাদবপুর ইউনিভার্সিটিতে যাদবপুর বিধায়কের মধ্যে পড়ে না, এটা জাভেদ খানের মধ্যে পড়ে। জাভেদ খানকে তো এখন গলায় বকলেস লাগিয়েছে, তিনি এখন বাইরে বেরোতে পারছেন না। তাহলে এই হুমায়ুন কবির এক্স এমএলএ মিনিস্টার থেকে আইপিএস, এটা তো একটা বিরাট বড় নাম। ঋতু শিবির থেকে কোনো ডাক কি আসেনি, কোনো ফোন যোগাযোগ কি করা হয়নি? দেখুন ওরা না জানে কাকে ফোন করতে হবে, আসো তারা জানে যে কে লেজ নাড়বে আর কে লেজ নাড়বে না, কার লেজ নেই আর কি, লেজ থাকলে তো নাড়বো, কার লেজ আছে আর কার লেজ নেই এটা ওরা জানে ভালো করে। আমাকে একবারও কেউ ফোন করে বলেন, যদিও ঋতব্রত আমার বাড়িতেও এসেছে, এখানে এই বাড়িতেই এসেছে, বসে আড্ডা মেরেছি, গল্প করেছি। দিদি শুনলে রাগ করবে তো? হ্যাঁ, দিদি শুনলে এটা রাগ করবে তো? না ঋতব্রত এখন না, এখন না, আগে আছে, আগে আগে এসেছে আমার বাড়িতে, কয়েকবার এসেছে, আমরা আড্ডা মেরেছি, হয়েছে তখন। তারপর থেকে ও জানে যে এই লোকটা কি, কেন একে ডাকবো না। বুঝতে পেরেছিলেন যে এরকমটা করবে? আমি বুঝতে পারিনি, আমি তো ওই দিকে অ্যাসেসমেন্ট করতাম না, ওদের ব্যাপারটাতে অত মাথা ঘামাতাম না, নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। ডেবরাতে প্রচুর কাজ করেছি, শিক্ষার ক্ষেত্রে কাজ করেছি, অনেকগুলো ব্রিজ করেছি, অনেক রাস্তা করেছি, একটা নতুন স্কুল করেছি, বাস স্ট্যান্ড করেছি, ফায়ার ব্রিগেড করেছি, হাসপাতালের উল্টো দিকে থাকার জিজ্ঞেস করেছি, হাসপাতালের পুরো গেট আপ চেঞ্জ করে দিয়েছি, এই সমস্ত হয়েছে। একটা মিল্ক প্রডিউসিং, একটা মিল্ক চিলিং প্লান্ট একটা এনেছি, মিল্ক প্রসেসিং প্লান্ট, যেটা প্রায় 60 কোটি টাকা, একটা ফার্স্ট পেজে 60 কোটি টাকা স্যাংশন করিয়েছি, অনেক কাজ করেছি। আরও ডেবরাকে মিস করেন? নিশ্চয়ই মিস করি, ওখানে আমার বাড়ি, তো ওখানে আমার বাড়ি, আজও বাড়ি আছে ডেবরাতে নয়, গ্রামের ভেতরে ইন্টেরিয়ারে আছে বাড়ি, ও ডেবরা থেকে 10 কিলোমিটার দূরে আছে, ডেফিনেটলি মিস করি। আমি যাই মাঝে মাঝে, মাঝখানে গেছিলাম, আর ওখানে খুব পরিচিত লোকজন নেই, সব আমার আত্মীয় স্বজনও রয়েছে, কলকাতায় চলে এসেছে বেশিরভাগগুলোই, তাদের সঙ্গে কলকাতায় দেখা হয়ে যায় বলে ওখানে আর যাই না। বাবা মা আমার এই 2-3 বছরের মধ্যেই মারা গেছেন দুজনেই, তো বাবা মার কবর আছে ওখানে, আমি যাই মাঝে মাঝে, ফুল টুল দিয়ে আসি। একটা বিষয় একটু জানতে চাইবো যে এই পুলিশের বিষয়টা খুব ভালো করে আপনি বোঝাতে পারবেন, এই যে এত জঙ্গি ধরা পড়ছে বা সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ছে, আর বারবার কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেফ করিডোর, এটা ঠিক কেন? মানে এটা মানুষের মধ্যে খুব খারাপ একটা জায়গা তৈরি করছে তো, পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য সেফ করিডোর, এটা আমরা প্রায় শুনি এবং এখনও শুনছি, এটা কি কোনো দিনই যাবে না আমাদের মাথা থেকে? না না, সেফ করিডোরের অনেকগুলো কারণ আছে। এই বর্ডারটা আমাদের পোরাস বর্ডার, দেখুন আমাদের যে হিঙ্গলগঞ্জ যদি ধরেন, গোবিন্দকাঠি, কানাইকাঠি, আরও সাউথে চলে যান, ওদের সঙ্গে কোনো আমাদের বর্ডারের কী আছে, একটা নদীর তফাতের দিকে, ওখানে তো আমি যখন এসডিপিও বসিরহাট ছিলাম, আমি গোবিন্দকাঠি, কানাইকাঠি দেখতাম বাংলাদেশের প্রচুর লোক আসতো বাজার করতে, তারা বাজার করে ওখানে কিছু জিনিস বিক্রি করতো, কিছু সবজি টবজি বিক্রি করতো, আবার কিছু জিনিস কিনে নিয়ে, আবার চাল ডাল এটা ওটা পেঁয়াজ আলুগুলো কিনে নিয়ে তারা ফেরত চলে গেল। এটা এখনও বোধহয় চলে, প্রচুর মানুষ চলে আসে। তাছাড়া আমাদের নেপাল আছে, ভুটান আছে, এগুলোর সঙ্গে আমাদের লাগে না, পাসপোর্ট লাগে না। বাংলাদেশ তো আছেই আছে, বাংলাদেশ থেকে এখানে আসতে গেলে পাসপোর্ট লাগে, কিন্তু ওই বাজারগুলো তো বন্ধ হয়ে যায়, হাটগুলো বন্ধ হয়ে যাবে, হাটগুলোতে তো লোক আসে এখনও, বুঝতে পেরেছেন? এটা একটা হয়ে আসে ট্র্যাডিশনালি, এখান থেকে একটা প্যাসেজ হিসাবে ইউজ করে, এবং সব যে যারা ধরা পড়ছে সবাইকে কিছু না কিছু হয়তো পার্ট টেরোরিজমের সঙ্গে যুক্ত, যে ডাইরেক্ট যে টেরোরিজমের সঙ্গে যুক্ত তাও নাও হতে পারে, হয়তো একটা ছোট্ট একটা পার্ট রোল প্লে করছে তারা। হ্যাঁ, সেটাও ভয়ের, তারা হয়তো না জেনেও করছে, অনেক সময় জেনেও করতে পারে, আবার না জেনেও করতে পারে। মনে করো একটা সিম কার্ড, ও হয়তো বলছে যে এটা দিয়ে
আমি গরু পাচার করবে অমুক করবে বা আমি স্মাগলিং করবো, সে স্মাগলিং মনে করে দিল, সেটা হয়তো চলে গেল টেররিস্টদের হাতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আছে। এবার তারপর হচ্ছে যে এই লোকটাকে পার করিয়ে দিয়ে এদিকে কাজ পাচ্ছে না, লেবারের জন্য প্রচুর মানুষ লেবার খাটার জন্য চলে আসতো, এখন একটু কড়াকড়ি হয়েছে, এটা ভালো হয়েছে, কারণ দেশের সুরক্ষা সবার আগে। এইটাতে বিজেপি, আমি বলবো সরকারের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি সেটা ভালো, সব জিনিসের সমালোচনা করা যায় না। যেটা ওরা ছত্তিশগড়ে বা অন্যান্য জায়গায় নকশালের বিরুদ্ধে যেটা নিয়েছে, ব্যবস্থাটা নিয়েছে, যারা মাওয়িস্ট আর কি, যারা আর্মস নিয়ে যারা করে রেভলিউশন করছিল, যেখানে পুলিশকে মারতো, মানুষদের আদিবাসীদের মেরে দিত, বিভিন্ন গরিব লোককেও গুলি করে মারতো ওরা, সেই ক্ষেত্রে বিজেপি একমাত্র যদি বলা যায় তাহলে ভালো কাজ করেছে অমিত শাহ। তারপরে এই যে দিমাগি নকশাল বলছে, এটা একটা মানে থার্ড গ্রেড কথা। দিমাগি নকশাল সবার মাথা তোমার মতো ফাঁকা হবে? মানুষ চিন্তা ভাবনা করবে না, তোমাকে প্রশ্ন করবে না, মানুষের মনে সমালোচনা করবে, মানুষের মনে কোশ্চেন জাগবে না, তুমি যা ইচ্ছা তাই করে যাবে, তোমার পুজো করবে, তোমার নামে পঞ্চনামা করবে? এটা তো হতে পারে না। তোমার নামে পাঁচালি করবে, পাঁচালি পড়বে? এটা হয় না। তোমার মাথায় কিছু নাই, ভূষিতে ভরা, ধর্মীয় বিদ্বেষে ভরা, ঘৃণায় ভরা। তুমি হিন্দু, মুসলমান আর পাকিস্তান মন্দির মসজিদ ছাড়া তুমি তোমার কোনো দুটো সেন্টেন্স তুমি বলতে পারবে না, এদের বাদ দিলে। 5টা সেন্টেন্স বলতে গেলে 4বার পাকিস্তানের নাম নেবে। আরে পাকিস্তান হচ্ছে একটা আমাদেরই ভারতবর্ষের একটা স্টেটের মতো জায়গা, ওখানে তার মধ্যে এত পপুলেশন, সেটা একটা টেরোরিস্ট কান্ট্রি বলুন, সেখানে একটা প্রায় কিছুই নেই, তাদের সম্পদ বলতে সেরকমভাবে কিছুই নেই, তারা টেরোরিজমকে প্রমোট করে, তাদের কোনো প্রোগ্রেস নেই, তাদের শিক্ষা দীক্ষাও সেভাবে কিছু নেই। কিন্তু তারা, এবং বাংলাদেশকে দেখুন, বাংলাদেশে আমরাই 71 সালে হেল্প করে স্বাধীন করেছিলাম। বাংলাদেশে কী আছে? ইকোনমিটাই তো ডিপেন্ড করে আমাদের উপরে, তার সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে পারিনি কেন? নেপাল ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই, পাকিস্তান তো ছেড়েই দিন। যেদিন থেকে ভারতের ইন্ডিয়ান পার্টিশন হয়েছে, ইন্ডিপেন্ডেন্স থেকে 15th আগস্ট, ওরা 14th আগস্টে হয়েছিল, আমরা 15th আগস্টে, তখন থেকেই ওরা আমাদের শত্রু। এই যে অপারেশন সিন্দুর করলো, তুমি বাবা কার কথায় তুমি অপারেশন সিন্দুরটি বন্ধ করলে? কেন তাকে গড়িয়ে দিলে না? তাহলে যতগুলো লোক আমাদের ওয়ান্টেড আছে ওখানে, যারা যারা টেরোরিস্ট আউটফিট যেগুলো আছে, সে লস্করে তৈবা বলুন, হিজবুল মুজাহিদি বলুন, মানে যে যে আউটফিটগুলো ওখানে রয়েছে, তাদের বসগুলোকে ধরে নিয়ে আসা যেত। যেগুলোকে ওয়ান্টেড আছে, তুমি কী করছো? যা ইন্টারপোলের থ্রু দিয়ে ওদের নামে রেড কর্নার জারি করছো, অ্যালার্ট করছো। আরে ওগুলোকে তো আমরা ধরে ফেলতে পারতাম। আমি চাইছিলাম যে অপারেশন সিন্দুর যখন চলছিল, তখন আমি ভাবলাম যে এই যে বোধহয় এবার জাকিউর রহমান লাকভি বা এই যে মাসুদ আজাহার, এদিকে বোধহয় ধরে নিয়ে আসবে। আই ওয়াজ ভেরি হ্যাপি। তো এরাই তো আমাদের ওখানে বসে বসে কনস্পিরেসি করছে, টেরোরিস্ট পাঠাচ্ছে, বিভিন্ন ধরনের করছে। এই যে আমাদের মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে, বৈশানর না তো কী বলে জায়গাটার নাম ভুলে গেলাম, মিনি সুইজারল্যান্ড, যেটা মানে পেহেলগাঁও থেকে যেটা যায়, যেখানে 27 জনকে মেরে দিল। তো এদেরই তো সব কীর্তি, করানো কীর্তি, এরাই সব করছে, এদেরই শাখা প্রশাখা ফ্যাকশনাল রয়েছে, বিভিন্ন ফ্যাকশন তৈরি করেছে, এরাই সব করছে। তো সেই লোকগুলোকে ধরে আনতে পারত, তো হঠাৎ করে অপারেশন সিন্দুর বন্ধ করে দিল। অদ্ভুত ব্যাপার, আমি জানি না কেন বলে। এটা অপারেশন সিন্দুর 1, 2 যে কোনো সময় শুরু হবে। আরে ভাই, সেইটাই তো সুযোগ ছিল, আমরা তো ঢুকে পড়েছিলাম অনেকটা জায়গাতে। আমাদের আর্মি তো অনেক স্ট্রং, পাকিস্তানের আর্মির থেকে আমাদের আর্মি আমার মনে হয় 20-25 গুণ 30 গুণ বেশি স্ট্রং ওই সময় ছিল, এখন তো নয়, একদমই নয়। অপারেশন সিন্দুর বন্ধ করা উচিতই হয়নি, অপারেশন সিন্দুর কন্টিনিউ করা উচিত ছিল। আর 5-6 দিন 7 দিন করলেই অপারেশন সিন্দুরের সমস্ত টেরোরিস্টগুলোকে ধরে আনতে পারতাম। কেন ধরে আনলাম না? কার কথায় আমরা উঠছি বসছি না? ট্রাম্পের কথায়। ভাই ট্রাম্প তোমায় কী করছে? আজকে তারা ওখানে বিল পাস করেছে সেনেটে যে 100% তার পর্যন্ত ট্যারিফ ইম্পোজ করতে পারে। ট্রাম্প তোমাকে দিন দুবেলা চমকাচ্ছে কেন? ট্রাম্পের কথায় তুমি নাচতে নাচতে চলে গেলে কোথায়? ইসরায়েলের সঙ্গে আমাদের অস্ত্র চুক্তি আছে, ঠিক আছে, কিন্তু ইরান তো আমাদের বন্ধু বহুদিনের। তো কেন সেখানে আমার সমান ডিস্টেন্স মেনটেন করা উচিত ছিল, ইকুইড ডিস্টেন্স মেনটেন করা উচিত ছিল। ইরানও তো তেল দেয়, গ্যাস দেয়, ইরানের সঙ্গে পাইপ পাতা হচ্ছে। সেখানে তুমি একটা বন্ধুর দিকে তুমি চলে গেলে, যে তুমি জানো যে এই লোকটা নেতানিয়াহু, সে অভিযুক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগ যেটা আছে নেদারল্যান্ডসে, সেখানে তার নামে ওয়ারেন্ট বেরিয়ে আছে। সে আজকে বোধহয় আমার ধারণা 120টা দেশে ঢুকতে পারে না, ঢুকলেই অ্যারেস্ট হয়ে যাবে। সেই লোকটাকে তুমি গিয়ে গলায় ঝাপটা মেরে তাকে তুমি জড়িয়ে ধরছো। দেখছে, গোটা বিশ্ব দেখছে। কবে? যুদ্ধের 1 দিন না 2 দিন আগে। সে যখন যুদ্ধ করছে ইরানকে অ্যাটাক করার 2 দিন আগে তুমি যাচ্ছ ওখানে। কার কথায় যাচ্ছ তুমি? ট্রাম্পের কথায়, অবভিয়াসলি। তো ট্রাম্প তোমার সঙ্গে কী ব্যবহার করছে? তোমাকে বলছে কিলার, তোমার মুখের উপরে বসে বলছে, প্রেসের কাছে বসে।
সেখানে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া প্রেসের কাছে বলছে যে হি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল বাট অ্যাকচুয়ালি হি ইজ এ কিলার। কোথায় আমাদের বিদেশ নীতি? আজকে এই টেরোরিস্টে ঢুকছে, এগুলো করছে। যদি আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে পারতাম, তাহলে বিজেপি যেটা আছে বাংলাদেশ যে রয়েছে, হ্যাঁ, বর্ডার, বাংলাদেশ বর্ডার, এই যে গার্ড যারা রয়েছে, হ্যাঁ, বিডিআর যেটা আগে ছিল এখন বিজিবি হয়েছে, তো তারা তো আটকাতো টেরোরিস্ট। আমাদের মিত্র দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সম্বন্ধে তাদের একটা রেসপেক্ট আছে, ওখানকার মানুষের রেসপেক্ট আছে, সরকারের তো নেই। তাহলে পলিসিতে কোথাও গণ্ডগোল আছে, তোমার গড়বড় আছে। বাংলাদেশ মানে তারা ভারতবর্ষকে অত্যন্ত শ্রদ্ধা করে, শ্রদ্ধার চোখে দেখে, কারণ তারা স্বাধীনতার তো আমাদের বিরাট একটা ভূমিকা ছিল মিসেস গান্ধীর। তারা নিজেরা স্বাধীন হতে পারতো না পাকিস্তানের থেকে, সেখানে ভূমিকা ছিল ভারতবর্ষের মিসেস গান্ধীর একটা বিশাল ভূমিকা ছিল। সেখানে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, বিরোধী দলের নেতা হয়েও তিনি বলেছিলেন যে মা দুর্গা হচ্ছেন আমাদের ইন্দিরা গান্ধী। বিজেপি আবার বলছে একই তো পুলিশ, সেই আইপিএস, সেই ওসি, সেই সাব ইন্সপেক্টর মমতার আমলে তারা কাজ করতে পারেনি, বিজেপির আমলে নাকি তারা হাত খুলে কাজ করছে। এটা আপনি কি দেখছেন? সব থেকে ভালো বলতে পারেন। মোটেই তা নয়। মমতা ব্যানার্জি পলিটিক্যাল এত এই যে ইন্টারফারেন্স যেটা ছিল মমতা ব্যানার্জি সরকারে এত বেশি ছিল না, ইন্টারফারেন্সটা ছিল না। এখানে সাংঘাতিক বেশি ইন্টারফারেন্স। কারণ আমি এটা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে আপনি দেখুন, এই যে বিজেপির যারা মানে বিধায়করা জিতে এসেছেন, তাদের বোধহয় মোর দ্যান 50% তারা হাই স্কুলের দরজা পেরোয়নি, বুঝতে পেরেছেন? তো তাদের পড়াশোনাও নেই, তারা আইন তো দূরের কথা, সংবিধানও জানে না, তারা আইনও জানে না, তারা কথাবার্তা বলতেও জানে না। ওরা সেটা শুভেন্দুবাবু জানেন। শুভেন্দুবাবু তো পোড় খাওয়া রাজনীতিবিদ। আমি শুভেন্দুবাবু ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, খুব করতাম একটা লেভেল পর্যন্ত, কিন্তু এখন দেখছি ওরে বাবা, এ তো মিথ্যা কথা বলে সবসময়। কিন্তু বুঝতে পারছি না, উনি জানেন যে এই লোকগুলো শিক্ষিত নয়, অশিক্ষিত, সেই জন্য যা কিছু করাবার আমি পুলিশকে দিয়ে করাবো। আর পুলিশকে এমনভাবে তিনি ব্যবহার করছেন, এত দৃষ্টিকটুভাবে। উনি বলছে, মানে হয়তো ভেবেছেন যে যে সমস্ত পুলিশগুলো আগের সরকারে বা বামফ্রন্ট আমলের যে সরকার ছিল তাতে তারা কোণঠাসা অবস্থায় ছিল, সেই অফিসারদের উনি তুলে সামনে নিয়ে আসছেন। ঠিক আছে, কোণঠাসা অবস্থায় ছিল, নিয়ে আসছে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে তাদের যোগ্যতাটাও দেখা দরকার, যে অ্যাকচুয়ালি এই কাজের জন্য এরা যোগ্য কিনা, কেন বসেছিল, বসানো কেন হয়েছিল, এটা মোটিভেটেডলি বসানো হয়েছিল না তাদের যোগ্যতার অভাবের জন্য? শুধু আইপিএস হলেই যে সে ভালো অফিসার হবে তার কোনো মানে নেই। তাকে ভালো অফিসার হতে হবে। তাকে একটা ডিস্ট্রিক্টে চার্জ দিচ্ছেন, সে যদি কগনিজেবল অফেন্স নন কগনিজেবল অফেন্স না বোঝে, সে যদি তাকিয়ে দেখে যে শুধু আমার কাজ হচ্ছে আমার বসকে খুশি রাখা, আমার মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে খুশি রাখা, এটা কোনোদিন একটা আইপিএস অফিসারের কাজ হতে পারে না। যেটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। আমিও চাকরি করেছি, আমাদেরও কিছু কিছু জিনিস করতে হয়েছে হয়তো, কিন্তু কোনো দিন এরকম মানে উলঙ্গভাবে আমরা কিন্তু সমর্থন করিনি। আমি ব্যক্তিগতভাবে তো আমার কথা ছেড়ে দিন, অনেক পুলিশ অফিসারই করবে না। আমি তো খুবই ছিলাম, মানে স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম। আপনি যদি আমার ট্র্যাক রেকর্ড দেখেন, নৈহাটি বলে জায়গা আছে, সেখানে একটা লোক মার্ডার হলো, তার জন্য আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিওয়াইএফআই রঞ্জন দাশগুপ্তকে গোটা ভারতবর্ষ তাড়া করে করে ওকে আমি মাদারিহাট থেকে তারপর ধরেছি, ধরে তাকে যেখানে যাবজ্জীবন করিয়ে ছেড়েছি। যখন 2004 সাল, যখন একদম সিপিএম মধ্য গগনে, তখন কৃষ্ণনগরের এমপি জ্যোতির্ময়ী শিকদার, নট অনলি এমপি, শি ওয়াজ অ্যান অ্যাথলেট, নামকরা অ্যাথলেট, গোল্ড মেডালিস্ট, এশিয়ান মেডেল, ইন্টারন্যাশনাল ফিগার, তার হাজব্যান্ডকে ধরে আমি 28 দিন জেলে রেখে দিয়েছি। এরকম অনেক। হাত কাটা দিলীপ, সুভাষ চক্রবর্তী লুকিয়ে রেখেছিলেন তাকে ষষ্ঠীদুলের বাড়িতে, সেখান থেকে গিয়ে ঘাট ধরে তাকে ধরে নিয়ে এসেছি। আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি সেটা বলছি না, কিন্তু অনেক অফিসাররা হয়তো একটু পার্সিয়ালিটি করেন, একটু ফেভার দেখান, কিন্তু এরকমভাবে আমি দেখিনি যে পুলিশ এরকম উলঙ্গভাবে দেখাচ্ছে। একটা একটা জিনিস আমি কতটা জিনিস হাইলাইট করছি আপনাকে। আপনি দেখুন, এই যে আজকে কাশীপুর আছে, জ্যোতিনগর কলোনি, সেখানে যেহেতু মুসলমানরা থাকে, ওখানে হিন্দুরা খুব কম আছে। ওই কলোনির ভিতরে একটা দুটো বোধহয় ফ্যামিলি হিন্দু আছে, তার উল্টো দিকটা বোধহয় হিন্দু আছে, বা একটু দূরে হিন্দু আছে, তারাও জবরদখলকারী। তারা দীর্ঘদিন ধরে, হয়তো 40 বছর 50 বছর ধরে ওখানে রয়েছে। তো তাদেরকে রিহ্যাবিলিটেট না করে তাদের জল কেটে দিয়েছে, জুলাই মাসের মাঝখান থেকে জল কেটে দিয়েছে, এখন পর্যন্ত 1 মাস তাদের জল নেই, 1 ফোঁটা জল নেই তাদের সেই কলোনিতে। 5000 মানুষের বাস। আপনি চিন্তা করতে পারেন কত অমানবিক এরা। আজকে হকার উচ্ছেদ নিশ্চয়ই দরকার আছে, কিন্তু স্টেশনগুলোতে গিয়ে দেখুন তো কীভাবে হকার উচ্ছেদ করেছে। হ্যাঁ, তাদেরকে বলতো যে তুমি জায়গা ছোট করো, স্পেস করো,
এই যে প্যাকেট ঝুলিয়ে রাখে বিভিন্ন ধরনের বিশাল জায়গা, একটা একটুখানি বসলো জায়গাতে, একটা গাড়ি নিয়ে বসলো, তারপরে সেটা থেকে তারপরে তার বিভিন্ন জায়গায় বিস্তৃতি লাভ করে। এখানেও ফুটপাতে, যে নিউ মার্কেটের কাছে বা অন্যান্য জায়গায় যে ফুটপাতে আছে, হকারদের দোষ আছে। তারা যদি একটা লিমিটেড জায়গার মধ্যে থাকে, যে দেখো এটা একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন থাকা দরকার। মানুষ পথ চলবে, আমিও ব্যবসা করে খাবো। গরিব মানুষের পেটে এইভাবে লাথি মারাটা, যারা আজকে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে, কিছু বললাম যে ইলেকশন কমিশন তো চেষ্টা করে, সব রকমভাবে চেষ্টা করে গেছে, সে তো বাঁকা পথে এনেছে, কিন্তু কিছু মানুষ তো ভোটও দিয়েছে। যে মানুষগুলো ভোট দিয়েছে তাদের পেটে লাথি মারছে স্ট্রেট হয়ে। আজকে ভোটে যাক এবং ব্যালট পেপারে ভোট হোক, এই জ্ঞানেশ কুমারটাকে সরাক এখান থেকে, তাহলে দেখতে পাবেন যে ভোটের রেজাল্টটা কী দাঁড়ায়। এখন এরা প্রচার করে যাচ্ছে কতগুলো গদি মিডিয়া যে জ্ঞানেশ কুমারকে নাকি আমেরিকা চেয়েছে। হ্যাঁ, আমেরিকায় চেয়েছে, অন্য কারণে তাকে নিয়ে গিয়ে গুম করে রেখে দেবে, হয়তো দেখা যাবে যে বেটা তুমি চুরি কী করে শিখলে, আমাকে একটু শেখাও। যদিও ওখানে দ্বিতীয় টাইম, অলরেডি সেকেন্ড টার্ম খাটছে ট্রাম্প, প্রেসিডেন্টের থার্ড টাইম হয় না। হয়তো ওনার কারণে চয়েস আছে, হয়তো উনি একে করবেন, ওনার স্ত্রীকে করবেন, কি মেয়েকে ইভানকাকে করবেন, না কাকে করবেন আমি জানি না। হ্যাঁ, না ওই ওদের ওদের যে পার্টির কাকে করবেন সেটা আমি জানি না, রিপাবলিকানদের। তো তিনি বলছেন যে এটাকে নিয়ে আসো, একটু আমদানি করো, দেখি কী করে ভোট চুরি করে। আমার মনে হয় ভোট চুরি করা শেখার জন্যই উনি ওনাকে ডাকছেন। আর না হলে হয়তো বলবেন তিনি এত ক্ষুব্ধ আছেন ভারতবর্ষের উপর, যে এই লোকটাই তো ওখানে ক্ষমতায় এনেছে বিভিন্নভাবে, বিজেপি সরকারকে, এটা নিয়ে এসে একে গোয়ান্তামানা জেলে পাঠিয়ে দাও, এমন জায়গায় একটা অপরাধ করে একটা জেলের ভিতরে ঢুকিয়ে দাও, যেন বেরোতে না পারে আর কি। এই যে E20 বাইকে যে মাস্ট এটা করেছে ইথানল 20, এই বিষয়টা কেন, এটা কেন? এটা তো একদম ধোকা দেওয়া। এই ইথানল, আমি জানি না গডকরিকে উনি খুশি করতে চাইছেন, ওর ছেলেরা যেহেতু ইথানল তৈরি করে তাকে খুশি করতে চাইছেন, না এর মধ্যে তো ম্যানিপুলেশন, কারণ গোটা গভর্নমেন্ট একটা ম্যানিপুলেশনে চলে, ধোকার উপরে, ভাওতাবাজির উপরে চলে। এই যে অমিত মালব্য, তাকে সরালো কেন? এই সিজেপি যে প্রোটেস্টটা করলো, এটাকে সামাল দিতে পারলো না বলে অমিত মালব্যকে সরিয়ে দিল। কিন্তু সেই অমিত মালব্য 2014 সাল থেকে এখন পর্যন্ত ব্যাটিং করে গেছে, মানুষকে মিথ্যাটা সত্যি বলে ভাবতে, প্রোপাগান্ডা যে উনি করে গেছেন। হ্যাঁ, যে দেখবেন একটা ওই হিটলারের একটা প্রোপাগান্ডা মিনিস্টার ছিলেন, তিনি কী করতেন, সবসময় প্রোপাগান্ডা করতেন। তো এই প্রোপাগান্ডা করে করে অমিত মালব্য মিথ্যা জিনিসগুলোকে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গাতে ছেড়ে ছেড়ে সোশ্যাল মিডিয়াতে মানুষকে ওটাই বুঝতে বাধ্য করছেন, যে মানুষের মনটাকে ওই দিকে, মাথার মধ্যে ওইটাকে ঢুকিয়ে দিয়েছেন। আনফর্চুনেটলি শিক্ষিত মানুষরাও সেটা অনেকে বিশ্বাস করতে শুরু করেছে, যেটাই ঠিক। উনি নালা দিয়ে গ্যাস বার করে উনি চা করতেন। হ্যাঁ, উনি বেলুনে করে গাছের ওই সিড, বুঝতে পেরেছেন, যে বীজ বীজ সেই বেলুনে করে উনি পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে দিতেন যাতে ওখানে গাছ হয়। তারপরে উনি এক্সট্রা 2ab বার করেন, স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বা ইন্টু ব্র্যাকেট স্কোয়ার, ওখান থেকে এক্সট্রা 2ab উনি বার করে নিচ্ছেন। তারপরে উনি বলছেন যে 1+1 মানে নট অলওয়েজ 2, 1+1 মানে 11ও হয়, তিনি বলছেন। তো এই যে এই ধরনের জুমলাবাজি, তারপরে বলেছিলেন দেখুন আমাদের দেশের সব থেকে পবিত্র নদী আমরা মোটামুটি সবাই মানি, হিন্দু মুসলিম সবাই মানি, যে এসে গঙ্গা। তিনি বলেছিলেন যে গঙ্গাকে আমি দূষণমুক্ত করব। পেরেছেন দর্শন? গঙ্গার অবস্থা দেখুন তো গিয়ে, কী অবস্থা, কত হাজার কোটি টাকা খরচ করেছেন, কোথায় গেল সে টাকাগুলো? বলেছিলেন যে কৃষকদের আয় দ্বিগুণ করবেন, আজকে কৃষকদের অবস্থা কী অবস্থা দেখুন তো। 10 লক্ষ কোটি টাকা তিনি পুঁজিবাদীদের, ব্যবসায়ীদের মাফ করে দিয়েছেন, জাস্ট রাইট অফ করে দিয়েছেন ঋণটা, ব্যাংক থেকে যে ঋণ নিয়েছিল 10 লক্ষ কোটি টাকা। অথচ একটা শ্রমিকের বা একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীর, একটা চাষির, তিনি 20-25 হাজার 30 হাজার টাকা মাফ করেন, তার ঘাড়ে ধরে এসে টাকাটা আদায় করে নিয়ে যায় ব্যাংক থেকে। কত লোক, এনসিআরবি যদি ডাটা দেখেন, প্রত্যেক দিন 11 জন কৃষক এবং ওই শ্রমিক মিলে এখানে আমাদের দেশে, শুধু এই টাকার জন্য। তিনি বলেছিলেন যে নীরব মোদী, মেহুল চোস্কি, যতীন মেহতা, মোদী, ললিত মোদী, এদিকে সবাই ফেরত নিয়ে এসছো। তো তিনি তো 12 বছর ধরে ক্ষমতায় আছেন, একজনকেও তিনি ফেরত আনতে পেরেছেন? এসব কী, এসব নাটক হচ্ছে। এদিকে বিজেপি বলছে যে আমরা ললিত মোদীকে ফেরত নিয়ে আসবো, আর ললিত মোদীর অ্যাডভোকেটকে, সে সুষমা স্বরাজের মেয়ে, তাই তো? সুষমা স্বরাজের মেয়ে হচ্ছে তার অ্যাডভোকেট। তাকে বাইরে বার করছে, কী করে সুন্দর করে তাকে স্মুথ প্যাসেজ দিয়ে বার করে দেওয়া যায় সেটা দেখছে। এরকম সবারই দেখবেন, সব কানেক্টেড এগুলো। এই ভাঁওতাটা মানুষ আজকে বুঝতে পেরেছে, সেই জন্যই আমি বলছি। তিনি কি বলেছিলেন আরও, আচ্ছা, জিনিসপত্রের দাম কমাবেন, গ্যাসের দাম কমাবেন, পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম কমে যাবে। তিনি স্পেস টেকনোলজি ইউজ করছেন রাস্তায়,
রাস্তায় নাকি স্পেস টেকনোলজি ইউজ করছেন। রাস্তার হাল দেখেছেন? যে বড় বড় হাইওয়েগুলো বানিয়েছেন যেখানে কোটি কোটি টাকা খরচা করে, যে রাস্তার যা দাম হওয়া উচিত, মানে টেন্ডারে যা দাম হওয়া উচিত তার বোধহয় এক এক জায়গাতে 50 গুণ 60 গুণ করে দাম নিয়েছে। তিনি নাকি স্পেস টেকনোলজি ইউজ করছে। সেখানে দেখা যাচ্ছে বড় বড় গাড্ডা হচ্ছে, সেখানে বাস ঢুকে যাবে, একটা এত বড় গাড্ডা হয়েছে। তাকে নাকি নীতিন গডকরিকে নাকি কোন দুবাইয়ের শেখ নাকি বলেছে যে আপনারা আমাকে নীতিন গডকরিকে ধার দিন। আরে ভাই, এসব আষাঢ়ে গল্প মানুষ আর বিশ্বাস করছে না। এই সমস্ত আষাঢ়ে গল্প না, আপনি গিয়ে একদম মূর্খ লোকগুলো যেগুলো আছে, যেগুলো মোদির পুজো করছে, হ্যাঁ, ওই নান্যন বস্ত্রম কী সব মন্ত্র বলে, ওই সব বস্ত্র বলে যে পুজো করছে, ওই ওই সমস্ত লোককে গিয়ে শোনান। ভদ্র শিক্ষিত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যেই হোক, তার বিত্তটা কথা নয়, মানুষ যারা একটু পড়াশোনা করেছে, একটু যারা বুঝতে পারছে, তারা আজকে চাইছে যে মোদি সরকার ইমিডিয়েট সরে যাক। আমি ভালো ভালো জিনিস দেখছি যে স্যার আপনি প্রচুর জিনিস করেছেন, মোদিকে বলছে যে আপনি একমাত্র পারেন দেশটাকে বাঁচাতে। লোকে বলছে যে আপনি এই করেছেন, ওই করেছেন, স্পেস টেকনোলজি করেছেন সব, কিন্তু দেশটাকে যদি আলটিমেটলি বাঁচাতে পারেন আপনি, একমাত্র আপনিই পারবেন। কীভাবে? না, আপনি রিজাইন করে চলে যান আজকেই, তাহলে দেশটা বেঁচে যায়, হাঁপ ছেড়ে বাঁচে দেশটা। বড় বড় কথা বলেন উনি। আমাদের পাসপোর্ট বলেছিলেন যে আমেরিকান পাসপোর্টের থেকেও আমাদের পাসপোর্ট ভ্যালুবল বেশি হবে। আজকে আমাদের পাসপোর্ট 125 নম্বরের র্যাঙ্কিংয়ে এসে গেছে। আজকে থাইল্যান্ডে আমরা যেতাম যে অন অ্যারাইভাল ভিসা আমাদের দেবে, এখন বলছেন যে না, ইন্ডিয়ানদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না। তখন যাবে কন্ডিশনাল দিয়েছে যে যাওয়া আসার টিকিট এবং সেখানে হোটেল কোথায় থাকবেন, কি আপনার ট্যুর প্রোগ্রাম আছে দিলে তারপরে আমি ছাড়বো। এত ট্যুরিজম ফ্রেন্ডলি দেশ ব্যাংকক, মানে আপনার থাইল্যান্ড, সেটাও আমাদেরকে আজকে বার করে দিচ্ছে। স্যার প্রশাসনিক আরেকটা জিনিস দেখুন তো, অদ্ভুত ব্যাপার। তিনি বলেছিলেন যে ডলার আর টাকা আমরা এক করে দেবো, ডলারের ফেলে লোকে টাকা দিয়ে নেবে, ডলারের মূল্য আর টাকার মূল্য এক হয়ে যাবে। আজকে 98 টাকা দিয়ে আমরা ডলার কিনছি, আর 2-3 মাস ওয়েট করুন, পুজো পর্যন্ত ওয়েট করুন, দেখবেন 100 টাকা হবে। 100 টাকা মানে $1। উনি বলেছিলেন যে টাকার এর ডলার আমরা সমান করে দেবো। আজকে হাঙ্গার, যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স যেটা রয়েছে, মানুষের নাকি অনেক আচ্ছা দিন এসে গেছে। তাহলে ভাই 80 কোটি মানুষকে তুমি 20 কেজি করে আনাজ কেন দিচ্ছ? কেন তাকে দিচ্ছ, রেশন দিচ্ছ, খাওয়াতে হচ্ছে তার 80 কোটি মানুষ। তারপর 2/3 অফ দ্য পপুলেশন, এন্টায়ার পপুলেশন, মানে সেখানে অলমোস্ট 2/3, বোধহয় 84 কোটি না 85 কোটি মানুষকে, অলমোস্ট 2/3 মানুষকে তোমাকে রেশন দিতে হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য। তো কোথায় আজকে দিন এসেছে? কোথায় তাদের ইনকাম বেড়েছে? বলেছিলেন যে মানুষের মান উন্নয়ন করব, কৃষকের ইনকাম ডবল করব, কোথায় এসেছে? যদি এগুলো হতো তাহলে তো এগুলো, তাহলে এই রেশন দিতে হতো না, ডোল দিতে হতো না মানুষকে। মানুষের হাসি শুকিয়ে গেছে। বিজেপি যখন জিতলো, যেদিন 4 মে রেজাল্ট বেরোলো, তারপরের দিন আমি ডোমকল দাঁড়িয়েছিলাম, হেরে গেলাম, ওখান থেকে ফিরছিলাম। আমি ভাবলাম যে রাস্তায় বোধহয় বিশাল উল্লাস ফুল্লাস, এটা ওটা দেখতে পাবো। আমি একটু স্কেয়ার্ড ছিলাম যে আমার সঙ্গে তো একটাই গাড়ি আছে, ভাঙচুর করে দেবে কিনা, কী করবো, আটকাবে কিনা, ঝামেলা করবো। বাবা, গোটা রাস্তা ফাঁকা, মানুষ মানে শোকে, মানে যেন দুর্ভিক্ষ চলছে দেশে। শুধু ওই দিন নয়, 5 মে নয়, আমি বোধহয় 15 তারিখ পর্যন্ত দেখলাম যে রাস্তায় একটা লোক বেরোচ্ছে না, শোকে দুঃখে। এ কী হলো? স্যার অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে এত কঠিন এবং ভারী বিষয়গুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন আগামী দিনে অবশ্যই। নমস্কার সবাই। সবাই দেখুন, আমি রাজনীতি করি, পুলিশ নয়। আমাকে একজন রাজনীতিবিদ হিসাবেই নেবেন। আমি যদিও চেষ্টা করেছি যে আমি একেবারে নিউট্রাল কথাগুলো বলতে, মানুষের কাছে পৌঁছে দিতে, যেটা আমার অ্যাসেসমেন্ট। এবার আমার অ্যাসেসমেন্টও ভুল থাকতে পারে, আপনারা সমালোচনা করুন, কিন্তু এটা আমার রাইট, এটা আমার অধিকার। বিরোধীদের এই স্পেসটা আছে বলেই আজকে আমি কথাটা বলছি, এইটা থাকুক। আর নতুন সরকার এসেছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তিনি মেদিনীপুরের লোক, যে মেদিনীপুরের লোক আগেও এখানে হয়েছেন। অজয় মুখার্জি আমাদের মেদিনীপুরে ছিলেন, উনি দ্বিতীয়বার একজন মুখ্যমন্ত্রী হচ্ছে, আমরা গর্বিত। কিন্তু আপনি প্লিজ, আপনি কী করছেন? বিরোধীদের স্পেস দিন, তাদেরকেও সম্মান দিন। যেটুকু প্রয়োজন, বেশি দিতে বলবো না, যেটুকু প্রয়োজন সেটুকু দিন। আপনি যা করছেন, দল ভাঙাচ্ছেন, এই করছেন, ওই করছেন, আপনার লোক ওখানে দিল্লিতে, আপনাদের এখন নাম্বার দরকার, সেটা আপনি করছেন, করে চলেছেন। দেখে নিন ভবিষ্যতে কী হয়। ভালোভাবে মানুষ নিচ্ছে না এটাকে। আমি এটুকুই বলবো যে আমাদেরও একটু স্পেস দিন। আমরা বিরোধী, কিন্তু স্পেস চাই আমাদেরও। থ্যাংক ইউ। আপনারাও ভালো থাকুন। স্যারের সাথে একমত হলে অবশ্যই কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানান। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।